2009 সালে 31 মে রাত 10:30 এয়ারবাস ফ্লাইট 447 ব্রাজিলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টেকঅফের প্রায় 3 ঘন্টা পর প্লেনটি যখন সমুদ্রের মাঝখানে পৌঁছায়, তখন হঠাৎ করে কোনো সিগন্যাল ছাড়াই প্লেনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজির পরও প্লেনটির কোনো খোঁজ পাওয়া যায় না। এই ঘটনার 3 বছর পর একটি কোম্পানি সেই বিমানটিকে সমুদ্রের ভেতরে খুঁজে পায়। বিমানটি খুঁজে পাওয়ার পর তারা এমন কিছু দেখতে পায় যেটি তাদের সহ পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘটনাটি শুরু 31 মে 2009 সালে, যখন এয়ারবাস ফ্লাইট 447 ব্রাজিলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিও ডি জেনেরো থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটিতে 224 জন প্যাসেঞ্জার, 12 জন ক্রু আর 3 জন পাইলট ছিল। প্লেনটি আনুমানিক রাত 10:30 যাত্রা শুরু করে। ব্রাজিল থেকে প্যারিস যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, কিন্তু এই বিমানটি এই পুরো রাস্তা কভার করতে পারেনি। টেক অফের 3 ঘন্টা পর রাত 2:30 বিমানটি সাগরের উপর দিয়ে উঠছিল। হঠাৎ করে বিমানটি এডিসি রাডার থেকে গায়েব হয়ে যায়। সমুদ্রের উপরে এটি একটি কমন বিষয়। তারা ভেবেছিল প্লেনটি প্যারিসের রাডারের মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু অন্যদিকে প্যারিসের সিগন্যাল এডিসিও প্লেনটির সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছিল না। এই সময় সেনেগাল ওডিসির অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সারা রাত কেটে যায়, কিন্তু তারা প্লেনের কোনো সিগন্যাল পায় না। সকাল হতেই বিমানটিকে খোঁজার জন্য ওই লোকেশনে একটি সার্চ টিম পাঠিয়ে দেয়, যেখানে প্লেনটির শেষবারের মতো সিগন্যাল পাওয়া গিয়েছিল। কিন্তু সার্চ টিম এখানে শুধু প্লেনটির কিছু ভাঙার টুকরো ছাড়া আর কিছুই খুঁজে পায় না। প্লেনটির সাথে কি হয়েছিল আর বিমানে থাকা যাত্রীরা কোথায় চলে গিয়েছিল সেটি কেউ জানে না। এর 2 দিন পর সেখানে একটি সার্চ মিশন চালানো হয়, যেখানে 2টি টিম ছিল। একটি টিম প্লেনের বাকি অংশকে খুঁজতে থাকে আর অপর টিম প্লেনে থাকা যাত্রীদের লাশ খুঁজতে শুরু করে। এরপর তারা একের পর এক লাশ খুঁজে পায়, কিন্তু লাশগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের আত্মীয় স্বজনও লাশগুলোকে চিনতে পারছিল না। প্রায় 16 দিন সার্চ মিশন চালানোর পর 224 জন যাত্রীদের মধ্যে শুধু 50 জনকে খুঁজে পায়, কিন্তু কোনোভাবেই বিমানটির বাকি অংশকে খুঁজে পায় না। এরপর একটি নিউক্লিয়ার সাবমেরিনকে পাঠানো হয় সেই বিমানের বাকি অংশকে খোঁজার জন্য। এই সাবমেরিন প্লেনের ব্ল্যাক বক্স থেকে বের হওয়া আল্ট্রাসনিক সিগন্যাল সাউন্ডকে খোঁজার চেষ্টা করে। প্লেনের ব্ল্যাক বক্সটি শুধু 30 দিনেই সিগন্যাল সাউন্ড দিতে পারে। এরপর সিগন্যাল সাউন্ড দেওয়া বন্ধ করে দিলে প্লেনটিকে খোঁজা অনেক মুশকিল হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করছিল সাবমেরিনটি, কিন্তু 12 মাস খোঁজার পরও তারা প্লেনটির কোনো খোঁজ পায় না। তারপর তারা এই সার্চ মিশনকে বন্ধ করে দেয়, আর সময়ের সাথে সাথে সবাই এই ঘটনাটিকে ভুলে যায়। এর ঠিক 3 বছর পর 3 এপ্রিল 2012 সালে একটি প্রাইভেট টিম WSOI তাদের টেকনোলজি দ্বারা মাত্র 30 দিনের মধ্যে প্লেনটিকে খুঁজে পেয়ে যায়। তারা জানতো সমুদ্রের গভীরে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, কারণ প্লেনটি যদি সমুদ্রের লতা পাতার নিচে ঢাকা পড়ে তাহলে সেটিকে কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব না। তাই তারা এমন একটি যন্ত্র তৈরি করে যেটি সমুদ্রের নিচে কোনো মানুষ ছাড়া নিজে নিজেই চলতে পারে। এটি ছিল রিমোটে চলা একটি ছোট্ট সাবমেরিন। এই সাবমেরিনের বিশেষত্ব ছিল এটি সমুদ্রের গভীরে গিয়ে সমুদ্রকে স্ক্যান করে সেটির একটি মানচিত্র তৈরি করত। ঠিক যেমন স্যাটেলাইট চাঁদকে স্ক্যান করে চাঁদের আঁকাবাঁকা জায়গার সন্ধান পায়, ঠিক তেমনি স্ক্যান করা ছবিগুলো থেকে সমুদ্রের মধ্যে থাকা প্লেনের একটি অংশ খুঁজে পাওয়া যায়। সাথে সাথে একটি টিমকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ খোঁজার পর ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারকে রিকভারি করা হয়। এটির মাধ্যমে 3 বছর আগের রহস্যের সমাধান সামনে চলে আসে। প্লেনের ব্ল্যাক বক্স থেকে যেটি ধারণা করা হয়, বলা হয় প্লেনটি টেক অফ করার ঠিক 3 ঘন্টা পর যখন প্লেনটি সমুদ্রের মাঝখানে উড়ছিল, তখন ব্রাজিলের এডিসি থেকে প্লেনটি গায়েব হয়ে যায়। ঠিক সেই সময় ফ্লাইট 447 একটি ঝড়ের মেঘের মধ্যে ফেসে গিয়েছিল। যদিও প্লেনে ওয়েদার রেডার থাকে, যেটির সাহায্যে পাইলট সবসময় ওয়েদারের আপডেট পেয়ে থাকে, কিন্তু খারাপ ওয়েদার থেকে এটি প্লেনকে সেভ করতে পারে না, যে কারণে খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে প্লেনটিকে সামনে চলতে হয়, কারণ প্লেন চাইলেই ইউটার্ন নিতে পারে না। যখন কোনো প্লেন ঝড়ের মধ্যে ঢুকে পড়ে তখন আর কিছুই করার থাকে না। সেই সময় নির্ভয়ে প্লেনকে সামনে চলতে হয়। ওই সময় পাইলটরা তাদের বুদ্ধিমত্তার সাহায্যে এই সমস্যা থেকে বের হয়ে আসে, কিন্তু ফ্লাইট 447 এর সাথে অন্য কিছুই ঘটে। যখন প্লেনটি ঝড়ের মধ্যে দিয়ে উঠছিল তখন হঠাৎ প্লেনটিতে বরফের টুকরো লাগার সাউন্ড আসতে থাকে। এই প্লেনটিকে আরো 10 ঘন্টা যাত্রা করতে হতো, তাই প্লেনটিতে 3 জন পাইলট ছিল। প্লেনের ক্যাপ্টেন অলরেডি 3 ঘন্টা প্লেনকে চালিয়েছে, এই কারণে সে রেস্ট নিতে রেস্ট কেবিনে চলে যায়।
সেই সময় প্লেনটিকে ক্রু পাইলট কন্ট্রোল করছিল, আর বোধহয় এটি সবথেকে বড় ভুল ছিল তাদের জন্য। একই রাতের সময় তার উপরে ঝড় আর সাথে বরফের শব্দ, সব মিলিয়ে ক্রু পাইলট অনেক ঘাবড়ে গিয়েছিল। কিন্তু তখনও ভয়ের কিছুই ছিল না, কারণ তখনও প্লেনের অটো পাইলট ঠিক ছিল। যতক্ষণ প্লেনের অটো পাইলট ঠিক থাকবে ততক্ষণ হাজার ঝড়ের মধ্যে প্লেন ঠিকঠাকভাবে সামনে চলতে থাকবে। অন্যদিকে ঝড় থেকে তৈরি হওয়া বরফের টুকরো প্লেনের সকল সেন্সরকে ফ্রিজ করে দিচ্ছিল। বাতাসের স্পিড কত, প্লেন ঠিক অ্যালটিটিউডে আছে কিনা, প্লেনের নোজের পজিশন কি, এইসব জানার সেন্সরগুলো ফ্রিজ হয়ে যাচ্ছিল। এর ফলে প্লেনে 3টি পাইলট থাকার পরও প্লেন তাদের কন্ট্রোলে রাখতে পারছিল না। অটো পাইলট এই সেন্সরগুলোর মাধ্যমে প্লেনকে এগিয়ে নিয়ে যায়। যদি এই সেন্সরগুলো কাজ না করে তাহলে অটো পাইলট নিজে থেকে কাজ করা বন্ধ করে দেবে। আর এমনটি হয় ফ্লাইট 447 এর সাথে। পিটার টিউব বরফের কারণে ফ্রিজ হয়ে যায়, সাথে সাথে অটো পাইলট তার কাজ করা বন্ধ করে দেয়। এত সময় অটো পাইলটের কারণে প্লেন স্টেবল পজিশনে উঠছিল, কিন্তু অটো পাইলট বন্ধ হওয়ার কারণে প্লেনটি লেফটের দিকে রোল করতে থাকে। ক্রু পাইলট প্লেনটিকে দ্রুত ম্যানুয়াল কন্ট্রোলে নিয়ে নেয় এবং প্লেনটিকে সোজা করার জন্য জয়স্টিককে রাডারের দিকে ঘুরিয়ে দেয়। এরপর প্লেন একবার লেফটের দিকে ঘুরতে থাকে আর একবার রাইটের দিকে। ক্রু পাইলট চেষ্টা করে প্লেনটিকে স্টেবল করার। এইভাবে প্রায় 5 মিনিট কেটে যায়। এরপরে ক্রু পাইলট সব থেকে বড় ভুলটি করে, জয়স্টিককে পিছনের দিকে টেনে দেয়, যার কারণে প্লেনের নোজ উপরের দিকে হয়ে যায়। আর এর ফলে প্লেনের অ্যালটিটিউড বেড়ে যেতে থাকে। যখন প্লেনের অ্যালটিটিউড বাড়ানোর প্রয়োজন পড়ে তখন প্রায় 2000 থেকে 3000 পার মিনিটে প্লেনটিকে উপরের দিকে নিয়ে যেতে হয়। কিন্তু ফ্লাইট 447 7000 পার মিনিট স্পিডে উপরের দিকে উড়ে যাচ্ছিল, যে কারণে প্লেনের অ্যাঙ্গেল অফ প্যাটার্ন বেড়ে গিয়ে 30 ডিগ্রি হয়ে যায়। প্লেনের নোজ উপরের দিকে হওয়ায় প্লেনের উইংসিল লিড পাওয়া বন্ধ হয়ে যায়। আর প্রচন্ড গতিতে ঝড় হওয়ার কারণে প্লেনের রেফোর্স বাড়তে থাকে, যার ফলে প্লেনের স্পিড কমতে থাকে। ক্রু পাইলট আগে থেকেই ভয় পেয়েছিল, আর সেই মুহূর্তে আরো একটি ভয়ের ব্যাপার ঘটে। তখন স্টিল অ্যালার্ম বাজতে শুরু করে। যখন প্লেনের নোজ উপরের দিকে হয়ে যায় তখন হাওয়া দ্রুত গতিতে প্লেনে ধাক্কা দিতে থাকে, আর প্লেনের নিজস্ব লিড দেওয়ার ক্ষমতা কমতে থাকে। এটিকে বলা হয় পজিটিভ স্টেল। ঠিক তেমনই প্লেনের নোজ বেশি নিচের দিকে গেলে এটিকে বলা হয় নেগেটিভ স্টেল। ফ্লাইট 447 যখন স্টল কন্ডিশনে চলে যায় তখন ক্রু পাইলট বুঝতে পারে প্লেনটি এখন আর তার কন্ট্রোলে নেই। এবার অন্য পাইলটকে প্লেনকে কন্ট্রোল করতে বলা হয়। দ্বিতীয় পাইলট তার মতো ভুল সিদ্ধান্ত নেয় না। সে জয়স্টিককে সামনের দিকে দিয়ে প্লেনের নোজকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তখনও ক্রু পাইলট তার হাতে থাকা জয়স্টিককে পিছনের দিকে টানছিল। দুটি পাইলট দুটি জয়স্টিককে ভিন্ন দিকে টানার কারণে প্লেনের কম্পিউটার কনফিউজড হয়ে যায়। দুই রকমের কাজের জন্য পাইলটটির নেওয়া সঠিক সিদ্ধান্ত কোনো কাজে আসে না। এই কারণে প্লেনের স্পিড কমতে থাকে। যদি তারা নিজেদের কাজের দিকে একটু নজর দিত তাহলে হয়তো 224 জন যাত্রীর প্রাণ বেঁচে যেত। প্লেনের স্পিড কমে যাওয়া আর প্লেনের কোনো লিড না পাওয়ার কারণে সেটি পাথরের মতো নিচের দিকে নামতে শুরু করে। ঠিক সেই সময় ককপিটে প্লেনের ক্যাপ্টেন চলে আসে, কিন্তু দুঃখের বিষয় তার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি দেখেন স্টর্ম অ্যালার্ম কখনো অন হচ্ছিল আবার কখনো অফ হচ্ছিল। এই অ্যালার্মের মাধ্যমে এটি বোঝানো হয় যে প্লেন মাটির অনেক কাছে চলে এসেছে। সময় মতো উপরের দিকে না নিলে প্লেন ক্র্যাশ করবে। পাইলট আসার পর সে ক্রু পাইলটের ভুলটি দেখতে পায়। তিনি দেখেন যে ক্রু পাইলট এখনো জয়স্টিককে পিছনের দিকে টেনে রেখেছে, আর এই কারণে প্লেনটির সব থেকে বড় প্রবলেম হচ্ছিল। কিন্তু ক্রু পাইলট নিজের ভুল বুঝতে বুঝতে অনেক দেরি করে ফেলে। প্লেনের স্পিড একদম কমে যায় আর সেটি 224 জন প্যাসেঞ্জার্স নিয়ে দ্রুত গতিতে সমুদ্রের দিকে নামতে থাকে। এই সময় ক্যাপ্টেনের কিছুই করার ছিল না, সে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। মনে হচ্ছিল 224 জন লোককে কোনো পাথরের মধ্যে ঢুকিয়ে 3800 ফুট উপর থেকে নিচে বিশাল সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর প্লেনটি মাঝ সমুদ্রের মধ্যে ক্র্যাশ করে, আর সেখানে থাকা 224 জন প্যাসেঞ্জার সহ পাইলট এবং ক্রু সেখানেই মারা যায়। সেদিন একজন পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে এতগুলো মানুষের প্রাণ গিয়েছিল, আর সেই দুর্ঘটনায় হাজারো মায়ের বুক খালি হয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিওতে।